দেখছো পৃথিবীর আবর্তন বেগ, এটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির, সব জায়গায় একরকম নয়, কোথাও কম কোথাও বেশি। সেটা কোথায় কম আর কোথায় বেশি সেটা এবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1675 কিলোমিটার পার আওয়ার, এই গতিটা কোথায় থাকে না নিরক্ষরেখায়। আর 1533 কিলোমিটার পার আওয়ার এটা তাকে অতিক্রম করতে হচ্ছে কখন, কর্কট ক্রান্তি রেখায় এবং মকর ক্রান্তি রেখায়। আরো এই আবর্তন বেগটা কমে যাচ্ছে কোথায়, সুমেরু বৃত্তে এবং কুমেরু বৃত্তে, সেখানে গতি তখন হয়ে যাচ্ছে 666 কিলোমিটার পার আওয়ার। আর একেবারে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে গিয়ে যেহেতু তার কোনো পরিধিই নেই, সেখানে তার গতিবেগ হয়ে যাচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে ভিন্ন ভিন্ন প্রকৃতির পৃথিবীর আবর্তন বেগ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন পর্ব। আজকের এই যে নতুন ক্লাসটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, সেখানে তোমাদের জন্য কি বিষয় থাকছে সেটা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছো, তাও বলে দিই। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ। এই অংশটার ওপরে আজকে ক্লাস থাকছে, এটা পার্ট 1 হিসেবে থাকছে। নেক্সট আবার একটা অংশ আসবে যেটা সেখানে পার্ট 2 থাকবে, কারণ একটা ক্লাসে পুরোটা করানো যাবে না। তো একটা ক্লাসের মধ্যে যেটুকু করানো সম্ভব সেটাই আমি আজকে পার্ট 1 হিসেবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে দেখে নাও এবং সম্পূর্ণ ক্লাসটা বুঝে নাও। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু থাকেই, তাই খুব মনোযোগ সহকারে তোমাকে দেখতেই হবে। চলো সরাসরি আমরা ক্লাসটা শুরু করে দিই। তো আমরা আজকের এই ক্লাসে এই যে পড়ছি পৃথিবীর গতিসমূহ, এটা সম্পর্কে কম বেশি ধারণা তোমাদের হয়েই গেছে। তোমরা আরো নিচের দিকের ক্লাসে সেটা কিন্তু একটু একটু পড়ে এসেছো, সেখানে অল্প বিস্তর পড়েছো, এখানে তোমরা আর একটু বেশি পরিমাণে পড়বে, বেশি করে জেনে যাবে। তো এই গতি হিসেবে তোমরা কি জানো, পৃথিবীর মূলত কটা গতি রয়েছে? 2 ধরনের গতি রয়েছে। একটা হচ্ছে সে তার নিজের অক্ষের ওপর চারিদিকে যখন পাক খেতে থাকে, লাট্টুর মতো মনমন করে ঘুরতে থাকে, তখন সেই যে গতিটা সেটাকে আমরা বলি আবর্তন গতি। আর একটা হচ্ছে এইভাবে ক্রমাগত নিজের অক্ষের চারপাশে ঘুরতে 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 সে তার টোটাল কক্ষপথটা যখন পরিভ্রমণ করে সূর্যকে কেন্দ্র করে, তখন যে গতিটা সেটাকে আমরা বলি পরিক্রমণ গতি। তো আমাদের এই পৃথিবী নিজে একটা গ্রহ, এই রকমই আমরা জানি যে সৌরজগতে আরো অসংখ্য গ্রহ রয়েছে, প্রত্যেক গ্রহের গতি রয়েছে, সুতরাং পৃথিবীরও যে গতি থাকবে এটা স্বাভাবিক। তো পৃথিবীর তাহলে গতি আমরা দেখলাম 2 ধরনের, একটা হচ্ছে আবর্তন গতি আর একটা পরিক্রমণ গতি। তাহলে এই যে আমরা দেখছি পৃথিবীর আবর্তন গতি, এটা কি হচ্ছে না পৃথিবী তার নিজের অক্ষ বা মেরুরেখার চারপাশে অবিরাম পাক খাচ্ছে, কিসের মতো, অনেকটা লাট্টুর মতন পাক খাচ্ছে। এই যে গতিটা নিজের অক্ষ বা মেরুরেখায় এই যে ঘুরপাক খাচ্ছে, এটাই হচ্ছে আবর্তন গতি। আর পরিক্রমণটা কি বললাম, নিজের অক্ষের চারপাশে এই যে ঘুরছে 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 ঘুরছে, এইভাবে ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর সূর্যকে কেন্দ্র করে যখন পরিভ্রমণ করছে, সেই সম্পূর্ণ গতিটাকেই বলা হচ্ছে পরিক্রমণ গতি। এইবার এই যে আবর্তন গতির কথা বলছি, এই আবর্তন গতির কিন্তু আরো একটা নাম রয়েছে। কি নাম? নাম হচ্ছে আহ্নিক গতি। তাহলে এই যে আবর্তন গতির অন্য আরেকটা নাম আহ্নিক গতি বলছি, সেটা কেন? এই আহ্নিক এই শব্দটা এসেছে অহ্ন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে দিন। তাহলে আমরা আবর্তন গতিতে কি বলেছি, সূর্য তার নিজের অক্ষ বা মেরুরেখায় এক পাক সম্পূর্ণ করে, সেটাই হচ্ছে আহ্নিক বা আবর্তন গতি। এবার এই যে এক পাক সম্পূর্ণ করলো, এর জন্য তার কত সময় লাগে না 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। আর 24 ঘন্টায় আমরা একদিন ধরে থাকি, সেই কারণে যেহেতু অন্য থেকে আহ্নিক আর অন্য শব্দের অর্থ হচ্ছে দিন, তাই একে বলা হচ্ছে আহ্নিক গতি। মানে পৃথিবীর এই আবর্তন গতিতে সময় লাগে একদিন 24 ঘন্টা বা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, সেই কারণে একে বলা হয়ে থাকে আহ্নিক গতি। আশা করি বুঝতে পেরেছো। যাতে তুমি সহজে বুঝতে পারো তার জন্য আমি এখানে দেখালাম, দেখো। তাহলে আবর্তন গতি, যার আরো একটা নাম হচ্ছে আহ্নিক গতি। এই আহ্নিক কথাটা এসেছে অন্য শব্দ থেকে, অন্য শব্দের অর্থ দিন। এইবার আহ্নিক গতিতে সময় লাগলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা, যেটাকে আমরা বলি 24 ঘন্টায় একদিন। তাই আবার এই যে গতিটা, এই গতিটাকে আবার দৈনিক গতিও কিন্তু বলা হয়।
যেহেতু এই গতিতে একদিন সময় লাগছে, তাই একে বলা হয় দৈনিক গতি। তো এই গতিটা ছাড়াও আমরা আরো একটা গতির কথা বললাম, যেটার নাম কিনা পরিক্রমণ গতি। এই পরিক্রমণ গতিরও অন্য আরেকটা নাম আছে বললাম, সেটা বার্ষিক গতি। এবার আমরা সেটা দেখে নেব। দেখো, এই যে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি, তাহলে পরিক্রমণ, কে পরিক্রমণ করছে, কাকে পরিক্রমণ করছে? অবশ্যই পৃথিবী পরিক্রমণ করছে এবং সূর্যকে পরিক্রমণ করছে, মানে সূর্যকে কেন্দ্র করে সে ঘুরছে। তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজের অক্ষের মেরুরেখার এই যে ঘুরছে, একবার ঘুরলো, আবার একবার ঘুরলো, আবার ঘুরলো, এইভাবে ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট পথে সূর্যকে কেন্দ্র করে সম্পূর্ণ পথটা যখন পরিক্রমণ করলো, তখনই সেটাই হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। আর এই পরিক্রমণের জন্য সে যে সময়টা নিচ্ছে সেটা প্রায় 1 বৎসর। সেই কারণেই এইটাকে বলা হয়, আবার এর যে আরেকটা নাম, সেটাকে বলা হচ্ছে বার্ষিক গতি। তাহলে এবার জেনে নেব যে কতটা সময় নেয়। এই যে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এই সময়টা নেয় পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এক পাক সম্পূর্ণ করতে। তাহলে যে পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে সেই পথটার নাম হচ্ছে কক্ষপথ। কক্ষপথটা দেখতে উপবৃত্তাকার, মানে বৃত্তাকার নয়, খানিকটা ডিম্বাকৃতি, তাই তাকে বলা হয় উপবৃত্তাকার। তাহলে এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কোন দিক থেকে কোন দিকে না, পশ্চিম থেকে পূর্বে। আর এই গতিটার নামই হচ্ছে পরিক্রমণ গতি। যেহেতু এই গতিতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে এবং আমরা 365 দিনে 1 বৎসর ধরি, তাই এই গতিটার অন্য নাম হচ্ছে বার্ষিক গতি। তাহলে এই যে আমরা পৃথিবীর গতির কথা বলছি, গতি যার আছে সেই তো এগিয়ে যাবে। তাহলে অবশ্যই পৃথিবী মুভ করে, পৃথিবী এগিয়ে যায়, সূর্য স্থির থাকে। কিন্তু যেটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখি প্রতিদিন সকালে সূর্যকে পূর্ব আকাশে উদিত হতে দেখি আর পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি। তাহলে তো সূর্যই নিশ্চয়ই হাঁটছে, না হলে আমরা এরকম কেন দেখছি? আবার বলছি না, সূর্য স্থির, পৃথিবীর গতি রয়েছে, সেই তার স্থান পরিবর্তন করছে ক্রমাগত ঘুরে ঘুরে। তাহলে এই যে একটা চিন্তাধারার উদয় হচ্ছে, এটাকে আবার বলা হয়ে থাকে আপাত দৈনিক গতি। তো কেন এরকম আমাদের ধারণা হয়? দেখো, তুমি যখন কোথাও যাচ্ছ, সেটা বাসে ট্রেনে যেভাবেই হোক না কেন, যখন কোনো গতিশীল কোনো যানবাহনে করে যখন তুমি যাচ্ছ, তখন দুপাশের কি মনে হয় যে আমাদের যে দুপাশের যে সমস্ত গাছপালা ঘরবাড়ি রয়েছে সেইগুলো ছুটছে। আমরা তো বাসে বা ট্রেনে স্থির অবস্থাতেই বসে রয়েছি, কিন্তু ওই বাড়ি বা যে সমস্ত রাস্তার ধারের গাছপালাগুলো রয়েছে সেইগুলো বোধহয় ছুটে ছুটে চলে যাচ্ছে। কিন্তু বাস্তবে কি তাই? ওই ঘর বাড়ি বা গাছপালার ছোটার ক্ষমতা নেই, তারা এক জায়গায় স্থিরই রয়েছে। আমরাই গতিশীল বলে এগিয়ে যাচ্ছি, গতিশীল যানবাহনে করে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের ধারণাটা হয় কি যে ওইগুলোই বোধহয় ছুটে ছুটে চলে যাচ্ছে আমাদেরকে রেখে দিয়ে, কিন্তু সেটা তো আসলে নয়। ঠিক তেমনি পৃথিবী আর সূর্যের ক্ষেত্রেই একই ঘটনাই ঘটে। সূর্য স্থির রয়েছে, মানে ওই গাছপালা ঘরবাড়িগুলোর মতোই। আর আমরা যেমন যানবাহন গতিশীল যানবাহনে করে স্থানান্তর করছি, ঠিক তেমনি পৃথিবী সবসময় স্থানান্তর করছে, তার অক্ষ বা মেরুরেখার চারপাশে ঘুরতে 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 একটা নির্দিষ্ট পথে এগিয়ে চলেছে। তাই আমরা মনে করি যে সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাহলে সূর্যই বোধহয় যাচ্ছে। এই যে ধারণাটা, এটাকেই বলা হয় সূর্যের আপাত দৈনিক গতি বা সূর্যের দৈনিক আপাত গতি। আশা করি এটা বুঝতে পেরেছো সূর্যের দৈনিক আপাত গতি কি। তাহলে এই যে আমাদের মহাকাশের কথা আমরা বলি, মহাশূন্যের কথা বলি, সেখানে কিন্তু যত রকমের জ্যোতিষ্ক রয়েছে সবার গতি রয়েছে। সুতরাং পৃথিবীর গতি থাকবে, এটা তো খুব স্বাভাবিক। তো এই যে তোমরা এর আগে নিচু ক্লাসে আকাশগঙ্গার কথা পড়েছো, আকাশগঙ্গা যে ছায়াপথের কথা পড়েছো, সেই আকাশগঙ্গা ছায়াপথটাও কিন্তু 552 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। তাহলে 552 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় এই যে আকাশগঙ্গা ছায়াপথ ক্রমাগত ঘুরছে, আর সেই আকাশগঙ্গা ছায়াপথেই কিন্তু সৌরজগৎ অবস্থিত। তাহলে সৌরজগৎও তার সঙ্গে ঘুরছে অনবরত। সৌরজগৎ ঘুরছে মানে সূর্যের সমস্ত পরিবার ঘুরছে। তাহলে এই কারণেই বলতে পারি আমরা যে পৃথিবী সহ অন্যান্য যে গ্রহগুলো রয়েছে তারা প্রত্যেকেই ঘুরছে মানে তাদের গতি অবশ্যই রয়েছে। তাহলে এই যে আমরা বলছি গ্রহগুলো কি করছে, নিজের অক্ষের ওপরে একবার করে ঘূর্ণন হচ্ছে, ঘুরছে।
আর তার যে উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে সেই উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে এই একবার অক্ষের মধ্যে ঘূর্ণন হলো, ঘুরলো, তারপর এইভাবে একবার দুবার তিনবার চারবার এইভাবে পাক খেতে খেতে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে। এই যে গতি, এটাকে পদার্থবিদ্যার ভাষায় আবার বলা হয় বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। তাহলে এই যে মহাজাগতিক নিয়ম, এই মহাজাগতিক নিয়মের মধ্যে যেহেতু সমস্ত গ্রহই পড়ে, তাহলে আমাদের পৃথিবীও যেহেতু গ্রহ, তাহলে সেও এই মহাজাগতিক নিয়মের বাইরে হতে পারে না। তারও এইরকম দুটো গতি থাকবেই, এবং সেই দুটো হচ্ছে এই আবর্তন গতি আর পরিক্রমণ গতি, নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন আর সূর্যকে প্রদক্ষিণ করা, পরিভ্রমণ করা। তাহলে এই যে দুটো গতির কথা বলছি, এই দুটো গতি কিন্তু আমাদের যে সৌরজগতের যে 8টা গ্রহ রয়েছে সেই 8টা গ্রহের ক্ষেত্রে সমান নয়, মানে ঘোরাটা একই দিকে নয়। কিরকম? এই 8টা গ্রহের মধ্যে শুক্র আর ইউরেনাস এরা হচ্ছে ব্যতিক্রম। বাকি যে 6টা গ্রহ এরা কি করে? পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্যকে কেন্দ্রে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত পাক খেতে খেতে পরিভ্রমণ করে। শুধুমাত্র শুক্র আর ইউরেনাসের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা কি না, এই যে 6টা গ্রহের কথা বলছি সেইগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্বে, মানে ঘড়ির কাঁটাটা ঘুরে কি এইভাবে এইভাবে, কিন্তু আর গ্রহগুলো ঘুরছে এইভাবে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে পশ্চিম থেকে পূর্বে কটা গ্রহ? 6টা। আর বাকি দুটো গ্রহের মধ্যে শুক্রের কথা বললাম, এ কি করে? ঘড়ির কাঁটার অভিমুখে, মানে পূর্ব থেকে পশ্চিমে পরিভ্রমণ করে সূর্যকে কেন্দ্র করে। আর ইউরেনাসের কথা যে বললাম সেটা বলার আগে বলি, যে শুক্র গ্রহটা এর আবর্তন হচ্ছে সব থেকে ধীর গতিতে, ধীরে ধীরে আবর্তন করে। আর ইউরেনাস কি করে না, ইউরেনাস তার উলম্ব অক্ষের সঙ্গে 98 ডিগ্রি কোণে হেলে ক্রমাগত আবর্তন করতে থাকে। আবার সেটাও কোন দিকে? না ঘড়ির কাঁটার বিপরীতে, না ঘড়ির কাঁটার দিকে। এ কি করে? আবর্তনটা উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণে ক্রমাগত পাক খাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই দুটো হচ্ছে ব্যতিক্রম। বাকি 6টা গ্রহ তারা ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। আর এই দুটোর ক্ষেত্রে কি হয় সেটাও বলে দিলাম। তো এই যে দেখো আমরা পৃথিবীর আবর্তনের কথা বলছি, এই আবর্তন নিয়ে কিন্তু দু ধরনের মতবাদ গড়ে উঠেছিল। একটা পৃথিবী কেন্দ্রিক মতবাদ বা জিওসেন্ট্রিক মতবাদ, আর একটা সূর্য কেন্দ্রিক মতবাদ বা হেলিওসেন্ট্রিক মতবাদ। তো এই যে পৃথিবী কেন্দ্রিক মতবাদ বা জিওসেন্ট্রিক মতবাদ, এই মতবাদে আগে ধারণা ছিল কি পৃথিবী স্থির রয়েছে আর তার চারপাশে সূর্য সহ অন্যান্য নানান জ্যোতিষ্করা ঘুরে বেড়াচ্ছে, এই ধারণাটা আগে ছিল। তারপরে ধীরে ধীরে এই ধারণাটার কিছু কিছু পরিবর্তন হলো প্রায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। সেখানে বিভিন্ন বিজ্ঞানী যেমন থালে, অ্যানাক্সিমান্ডার, তারপরে প্লেটো প্রভৃতি যে সমস্ত বিজ্ঞানী রয়েছেন তারা কি করলেন, যে পৃথিবী মহাশূন্যে ভাসছে এবং তার চারপাশে জ্যোতিষ্করা ঘুরে বেড়াচ্ছে। এবং এটাকে কেন্দ্র করেই অ্যারিস্টটল কি করলেন, পৃথিবী কেন্দ্রিক যে মতবাদ সেটাকে নিয়ে আসার চেষ্টা করলেন। তিনি খুব একটা সফল হতে পারলেন না। আরো পরের দিকে সেখানে কি করলেন, টলেমি তখন সেখান থেকে আরো একটা মতবাদ বার করানোর চেষ্টা করলেন। মানে এই যে পৃথিবী কেন্দ্রিক মতবাদ বা জিওসেন্ট্রিক মতবাদ যেটার কথা বলছি সেটাকেই তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যুক্তি সহকারে, কিন্তু সেক্ষেত্রে তিনি ব্যর্থ হলেন। কারণ আমরা জানি যে পৃথিবী তো স্থির নয়, তিনি সেটাকে যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে তো হবে না। সুতরাং সেখানে তিনি ভুল প্রমাণিত হলেন। এই হচ্ছে পৃথিবী কেন্দ্রিক বা জিওসেন্ট্রিক মতবাদ। আর এরপরে যে মতবাদটার কথা তাহলে বলছি সেটা সূর্য কেন্দ্রিক বা হেলিওসেন্ট্রিক মতবাদ। সেখানে কি বলা হচ্ছে, সূর্য কেন্দ্রিক মানে সূর্যকে কেন্দ্র করে। তাহলে এই মতবাদে বলা হচ্ছে সূর্য স্থির এবং সে কেন্দ্রে অবস্থান করছে আর তাকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহেরা ঘুরে বেড়াচ্ছে। এই যে মতবাদ, এই মতবাদটাই হচ্ছে সূর্যকেন্দ্রিক মতবাদ। তো ভারতীয় হিসেবে প্রথম এই মতবাদটার কথা কিন্তু বলেন আর্যভট্ট। আর্যভট্টই প্রথম বলেন সূর্য স্থির এবং তাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এবং সে তার অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে ক্রমাগত সরে যায়। এই কথাটা বললেন প্রথম আর্যভট্ট। তো জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের পরবর্তীকালে নিকোলাস কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও প্রমুখদের হাত ধরে কিন্তু এই মতবাদটা প্রতিষ্ঠিত হলো। কোন মতবাদটা? সূর্য কেন্দ্রিক মতবাদ বা হেলিওসেন্ট্রিক মতবাদ প্রতিষ্ঠিত হলো। তাহলে এই যে নিকোলাস কোপার্নিকাসের কথা বলছি, নিকোলাস কোপার্নিকাস কি বললেন? তিনি প্রথম বললেন যে
পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে থাকে না, সূর্য মহাবিশ্বের কেন্দ্রে থাকে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহরা ক্রমাগত ঘুরে চলেছে। আর তারও পরবর্তীকালে যে গ্যালিলিওর কথা বললাম, তিনি গাণিতিকভাবে এই বিতর্কের সমাধান করার চেষ্টা করেন এবং তারও পরে নিউটন, স্যার আইজ্যাক নিউটন, যার আমরা জানি যে মহাকর্ষ সূত্র আবিষ্কৃত হয় যার দ্বারা, এই মহাকর্ষ সূত্র আবিষ্কারের মাধ্যমেই কিন্তু তিনি বললেন যে পৃথিবীর দুটো গতি রয়েছে, আবর্তন এবং পরিক্রমণ, আর দুটো গতি একসঙ্গে কাজ করে। এর পরবর্তীকালে হ্যালি বলে একজন বিজ্ঞানী, তিনি ধূমকেতু পর্যবেক্ষণের মাধ্যমে তিনিও স্থির করলেন যে পৃথিবী ক্রমাগত ঘুরে চলেছে সূর্যকে কেন্দ্র করে। তাহলে পৃথিবীর গতি আছে কি নেই, থাকলে কটা গতি, কিরকম গতি, পৃথিবী স্থির না সূর্য স্থির, এই সব সম্বন্ধীয় যা যা পর্যবেক্ষণ চলেছিল সমস্তটাই তোমাদের বললাম। যে মতবাদগুলো আছে জিওসেন্ট্রিক এবং হেলিওসেন্ট্রিক, অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক এবং সূর্য কেন্দ্রিক, সেই মতবাদটাও বললাম। আর এরপরে আমরা এক একটা গতি নিয়ে ডিটেলসে আলোচনা করব। এইবার দেখো, আমরা আবর্তন গতিতে বারবার কি বলছি না, পৃথিবী তার নিজ অক্ষ বা মেরুরেখার চারপাশে ঘোরে, এটাই আবর্তন গতি। তাহলে সেই অক্ষটা কি জিনিস? আমরা যদি এইটাকে কাল্পনিক পৃথিবী ধরে নিই, এই কাল্পনিক পৃথিবীর উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ কুমেরু, এই দুটোকে যদি কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয়, তাহলে যে রেখাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পৃথিবীর অক্ষ বা অ্যাক্সিস। তো এই অক্ষ বা অ্যাক্সিস বরাবর কি করছে, তাহলে আবর্তন করছে। এই যে আবর্তন গতির কথা বলছি, সেখানে আমরা সময় বলেছিলাম কত, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। এই জায়গাতেও একটা মজা আছে। কি মজা? এই যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এটাকে আবার বলা হয় নক্ষত্র দিন। আর এই 24 ঘন্টা যেটা, এটাকে বলা হয় সৌর দিন। তাহলে এবার বলো তো, নক্ষত্র দিন বড় নাকি সৌরদিন বড়? এখানে আমরা বলেছি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, আর এখানে অলরেডি 24 ঘন্টা বলে দিয়েছি। তাহলে অবশ্যই নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন বড়। কতটা বড়? তার জন্য আমাকে এটা মাইনাস করে দিতে হবে। মাইনাস করলেই আমরা দেখতে পারবো যে 3 মিনিট 56 সেকেন্ড বড়। কে? সৌরদিন। কার থেকে? নক্ষত্র দিনের থেকে। তাহলে সৌরদিন নক্ষত্র দিন অপেক্ষা 3 মিনিট 56 সেকেন্ড বেশি। এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসে, সৌরদিন বেশি নাকি নক্ষত্র দিন বেশি? যে বেশি হলো সেটা কেন বেশি, বা ঘুরিয়ে এরকমও বলতে পারে সৌরদিন নক্ষত্র দিনের থেকে বেশি হয় কেন? দেখো, এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি, এই যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটা দেখো আমি এইভাবে মার্ক করে এখানে দেখিয়েছি, এটা হচ্ছে নক্ষত্র দিন, আর 24 ঘন্টা এটা হচ্ছে সৌরদিন। সৌরদিন গ্রেটার দেন নক্ষত্র দিন। নক্ষত্র দিনের থেকে কিন্তু সৌরদিন বড়। কতটা বড়? 3 মিনিট 56 সেকেন্ড। সেটাও আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম। এবার প্রশ্নটা কি বললাম, যে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন বড় কেন হয়, বা বেশি কেন হয়, বা দীর্ঘ কেন হয়, এটা সাধারণত প্রশ্ন আসে। তো এটা তোমাদের জন্য প্রশ্নটা দেওয়া থাকলো হোম টাস্ক হিসাবে। তোমরা যদি উত্তরটা জানো সেটা কমেন্টে জানাবে, যদি না জানো তাহলেও কমেন্টে জানাবে, তখন আমি তোমাদেরকে উত্তরটা বলে দেবো। চলে যাব এখন পরবর্তী অংশে। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ। এই যে পৃথিবীর আবর্তন বেগের কথা বলছি, সেটা আমি এখানে দেখিয়েছি। দেখো, 1675 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রতি ঘন্টায় 1675 কিলোমিটার পৃথিবীর আবর্তন বেগ। পৃথিবীর যে অক্ষের চারপাশে ঘুরছে সেই আবর্তন বেগ হচ্ছে 1675 কিলোমিটার প্রতি ঘন্টায়। এইবার এই আবর্তন বেগটা কি সবসময় একই থাকে? না, এক থাকে না। কেন থাকে না? ধরো আমরা যে পৃথিবীটা দেখিয়েছিলাম, গোলাকার বলে একটা কাল্পনিক পৃথিবী দেখিয়েছিলাম, আসলে কিন্তু পৃথিবীটা এরকম নয়। তাহলে কি রকম? সেটা এখানে আমি রেড ডট দিয়ে দেখানোর চেষ্টা করেছি। দেখো, মানে উত্তর এবং দক্ষিণ মেরু প্রদেশটা কিছুটা চাপা আর মাঝখানটা কিছুটা স্ফীত। তাহলে এর পরিধি, মানে এর চারপাশে যদি আমরা বেড় দিতে থাকি, এর চারপাশটা সবটার বেদ কি একই রকম হবে? সবটার পরিধি কি একরকম হবে? নিশ্চয়ই না। কোথায় বেশি হবে? সব থেকে বেশি হবে মাঝখানে। দেখো, মাঝখানটার দূরত্ব যা হবে, এরপর যত আমরা উত্তর দিকেই যাই বা যত দক্ষিণ দিকেই আসি না কেন, সেটা ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে নিরক্ষরেখায় পৃথিবীর যেহেতু পরিধি বেশি, সেখানে কিন্তু আবর্তন বেগও বেশি। কিসের ভিত্তিতে বলছি? ধরো, এই যে আমরা আবর্তন গতির কথা বলছি, এই আবর্তনের জন্য তার এই যে সময়টা, এটা কিন্তু নির্দিষ্ট।
মানে এই সময়ের মধ্যেই তাকে আবর্তন করতে হবে, তাতে তার রাস্তা বেশি হোক বা রাস্তা কম হোক, যাই হোক না কেন। তাহলে এই যে অক্ষরেখাগুলো, সেই যে অক্ষরেখাগুলো যেগুলোর নাম তোমরা আগেও পড়ে এসেছো, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, সুমেরু বিন্দু, কুমেরু বিন্দু, এই যে অক্ষরেখাগুলো, এছাড়াও আরো অন্যান্য অনেক অক্ষরেখা রয়েছে, সেই সমস্ত অক্ষরেখায় কিন্তু পৃথিবীর আবর্তনের বেগ আলাদা আলাদা রকমের হয়। কেন হয়? তার কারণ হিসেবে তো বললাম, আবর্তনের বেগটা ভিন্ন ভিন্ন হয়ে যায় এই কারণেই, আবর্তনের সময়টা তো একই, কিন্তু তার পরিধিটা মানে রাস্তাটা সেটা কি হচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে। নিরক্ষরেখা দেখো সব থেকে বেশি তাকে আবর্তন করতে হচ্ছে, আবার এই দিকে যত উত্তরে বা দক্ষিণ দিকে যাব তখন কিন্তু কম করতে হচ্ছে। ধরো তুমি স্কুলে যাচ্ছ, তোমার বাড়ির থেকে তোমার স্কুলের দূরত্ব 20 মিনিটের রাস্তা, আমি ধরে নিলাম 20 মিনিটের রাস্তা, তুমি 10টায় সাধারণত বেরো, 10:30টার মধ্যে স্কুলে পৌঁছলেই হয়। তাহলে 10টায় যদি তুমি বেরো, ইজিলি 10:30টার মধ্যে পৌঁছতে পারবে, তখন তুমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে মানে যেমন তেমন করে হাঁটাহাঁটি করো বা যেভাবেই হোক না কেন, সেই সময়টা নির্দিষ্ট করে তুমি যেতে পারলে। এইবার প্রতিদিন যেখানে তুমি 10টায় যাও, সেখানে কোনো কারণে, কোনো বিশেষ কারণে, সেটা হতে পারে তোমার পড়াশোনার কারণে বা অন্যান্য কোনো কারণে, ধরো সেটা বেজে গেল, বাড়িতেই বেজে গেল 10:15, অথচ তোমাকে 10:30টার মধ্যে স্কুল পৌঁছাতে হবে, ওটা নির্দিষ্ট, 10:30টায় পৌঁছতে না পারলে সেখানে গেটটা ক্লোজ হয়ে যাবে, তাহলে তখন তোমাকে ফেরত আসতে হবে বাড়ি। সুতরাং তখন তোমার যাওয়ার গতিটা কি একই রকম থাকবে? নিশ্চয়ই না। তুমি যেভাবেই যাও না কেন তখন তোমার গতি কিন্তু বাড়িয়ে দিতে হবে, তুমি অন্য দিনের মতন আর ধিমে তালে চললে চলবে না, তোমাকে তখন অনেক গতি নিয়েই কিন্তু যেতে হবে, যাতে তোমাকে 10:30টার মধ্যে তুমি স্কুলে পৌঁছতে পারো। ঠিক তেমনি এর জন্য 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এই সময়টাই বরাদ্দ। এখানে নিরক্ষরেখা সব থেকে বড় এই জায়গাটা, কিন্তু তাকে ওই সময়ের মধ্যেই আবর্তনটা করে নিতে হবে, তাই তার সেখানে গতিবেগ স্বাভাবিকভাবেই বেশি হবে। আবার যত উত্তর দিকেই যাওয়া, যত দক্ষিণ দিকেই আসো, তখন কিন্তু সেখানে তার পথটা কমে গেছে, তাহলে সেই সমস্ত অক্ষগুলোয় সে কম গতিতে গেলেও তার চলবে, কারণ এই সময়টা তখন তার কাছে বেশি হয়ে যাচ্ছে। তাই নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে 1675 কিলোমিটার পার আওয়ার, যেখানে তোমাদের এই বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা ছবি দেখিয়েছি, দেখো এই যে নিরক্ষরেখা, এরপরে যত উত্তর বা দক্ষিণ দিকে যাচ্ছি, উত্তরে কি আছে, এটা কর্কট ক্রান্তি রেখা, আর দক্ষিণের এই রেখাটার নাম কি, মকর ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখায় আবর্তনের বেগ তখন কমে যাবে। সেই কমাটা কত এখানে তোমাদের দেখালেই বুঝবে যে কিভাবে বেগটা কমে যাচ্ছে। এই যে এখানে দেখিয়েছি দেখো 1533 কিমি পার আওয়ার, এটা কোথায় বললাম, কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখা। আবার তার উত্তর দক্ষিণে চলে আসো, এখানে এটা কি, সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত। এই সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত দেখো পরিধি আরো কমে গেছে, তাহলে আরো কম রাস্তা তাকে অতিক্রম করতে হচ্ছে, সেই তুলনায় তার কাছে সময় রয়েছে অনেক বেশি, সেই কারণে তার গতি কমিয়ে দিয়েছে, সেখানে গতি হয়ে যাচ্ছে কত দেখো, 666 কিলোমিটার পার আওয়ার। এরপরে আমরা যদি আবার দেখি একদম উত্তরের সুমেরু বিন্দু আর একদম দক্ষিণের কুমেরু বিন্দু, এখানে কি কোনো পরিধি আছে? কোনো পরিধিই নেই। আমরা জানি একেবারে উত্তরের 90 ডিগ্রি যেটা আর দক্ষিণের 90 ডিগ্রি যেটা, অর্থাৎ সুমেরু এবং কুমেরু বিন্দু, সেটা জাস্ট একটা ডট, বিন্দুতে পরিণত হয়েছে, তার কোনো পরিধি নেই। পরিধি নেই মানে তাকে কোনো অতিক্রমই করতে হচ্ছে না, সুতরাং তার গতিবেগটাও সেখানে হয়ে যাচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, পৃথিবীর আবর্তন বেগ কিন্তু সব জায়গায় সমান নয়, সমস্ত অক্ষরেখায় একই নয়, বিভিন্ন অক্ষরেখায় তার গতি পরিবর্তন হয়। সেটা কিরকম, নিরক্ষরেখায় হচ্ছে 1675 কিলোমিটার পার আওয়ার, কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখায় হচ্ছে 1533 কিলোমিটার পার আওয়ার, সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ততে হচ্ছে 666 কিলোমিটার পার আওয়ার, সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দুতে সেখানে গতিবেগটা শূন্যে পরিণত হচ্ছে। তাহলে জানো কি আমরা ঠিক কত কিলোমিটার বেগে ঘুরে চলেছি? আমরা ঘুরে চলেছি 1544 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমরা তো নিরক্ষরেখার বাসিন্দা নয়, আমরা ক্রান্তীয় অঞ্চলের বাসিন্দা। তো আমাদের ক্রান্তীয় অঞ্চল মানে আবার একেবারে কর্কট ক্রান্তি মকর ক্রান্তি এই জায়গাকারও কিন্তু নয়, তার থেকে একটু এদিক ওদিক। সেই হিসেবেই কলকাতার নিরিখে বলা যায় যে আমাদের গতি ঘন্টায় 1544 কিলোমিটার হয়েছে। তো এই যে গতি 1544 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা ঘুরছি, অনবরত ঘুরে চলেছি, তাহলে আমরা এই গতিটা বুঝতে পারছি না কেন? আমরাও যে ঘুরছি এটা কেন বুঝছি না?
তার কারণ পৃথিবীর অভ্যন্তরের মানে আমাদের ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু বস্তুসমূহ রয়েছে সব কিছুই ওই একইভাবে ঘুরছে, তাই আমরা তাদের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। সেই কারণেই আমরা এই গতিটা অনুভবই করতে পারছি না। আর এই যে এতটা গতিতে আমরা ঘুরছি সারাক্ষণ, তবু আমরা ছিটকে পড়ে যাচ্ছি না কেন? ছিটকে পড়ে যাচ্ছি না তার কারণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ টান, সেই শক্তি আমাদের সকলকে আকর্ষণ করে রেখেছে, তাই আমরা ছিটকে পড়ে যাচ্ছি না। এই তাহলে ছিল তোমাদের জন্য আজকের আলোচ্য বিষয় আজকের ক্লাসে। তো তোমরা যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। তো আজকের পার্ট 1 পর্বে তোমাদের এইটুকুই জানালাম। নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 2 তে তোমাদেরকে দেখাবো আবর্তন গতির প্রমাণ আর ফলাফল। সেখানে আবর্তন গতির জন্য কি কি প্রমাণ আমরা দেখাতে পারি এবং সেই ফলাফলটাই বা কি সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। আজকের ক্লাস তোমার কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। আর তারই সঙ্গে সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুললে চলবে না। তো আজকের এই যে ক্লাস যেখানে তোমাদের দেখাচ্ছি পৃথিবীর গতিসমূহ দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ে তোমাদের রয়েছে গ্রহরূপে পৃথিবী, সেই সম্বন্ধীয় ক্লাস কিন্তু আগেই চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখে উঠতে পারোনি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। যদি এখনো সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, তাহলে সেখান থেকে তোমার প্রথম অধ্যায় সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টের সঙ্গে। প্রত্যেকে ভালো থাকো।